তো তাহলে আমরা গত ক্লাসে ফিউডালিজম, এখানে একটা মানে টাইমের একটা ব্রেক আছে। ব্রেকটা মানে কি, এক জায়গা থেকে হিউম্যান সোসাইটি আরেক জায়গায় যাচ্ছে। হ্যাঁ, আমরা এর আগে যেগুলো নিয়ে কথা বলেছিলাম সেগুলো হচ্ছে কি ফিউডালিজমের যে স্ট্রাকচারগুলো মোস্টলি লোকালি সিচুয়েটেড। আমার কথা বোঝার চেষ্টা করো। মানে এখনকার সময় যেমন আমরা বলি যে একটা বড়সড় ইন্ডাস্ট্রি, আদমজি জুট মিল মনে করো, বন্ধ হয়ে গেছে যদিও, এবং এটাও একটা খুব কিউরিয়াস জিনিস যে কেন বন্ধ হলো। এটা আমরা যখন আধুনিক কর্পোরেশন নিয়ে কথা বলবো সেখানে আসব। তো এই যে একটা বড়সড় ইন্ডাস্ট্রি মানে হচ্ছে একটা গণজমায়েতের জায়গা, যেখানে প্রচুর শ্রমিকরা এক জায়গায় হচ্ছে। এরকম ছোট ছোট তৈরি হচ্ছে কোথায়, এই যে আমাদের এখানে যে এক্সপোর্ট প্রসেসিং জোন আশুলিয়ার এইদিকে, এখানে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো, এই সমস্ত কিছু কিন্তু একটা নতুন ধরনের কালচার তৈরি করেছে। অর্গানাইজেশনাল বিহেভিয়ার ওই অর্থে দরকার যে এটা শুধু অর্গানাইজেশনের ভেতরে আটকে থাকে না। মানে আমি ইউনিভার্সিটিতে এখানে চাকরি করছি, পড়াচ্ছি ঠিকই, বাট এটা এক ধরনের চাকরি। এখানে যে ধরনের ওয়ার্ক কালচার, আমাকে স্টুডেন্টদের সাথে ডিল করতে হচ্ছে, আমার কলিগদের সাথে ডিল করতে হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ডিল করতে হচ্ছে। সো এটার একটা প্রথা আছে, এটা একটা স্ট্যান্ডার্ড আছে। ওই রকমভাবে তুমি যদি কারখানাগুলোতে যাও, সেগুলোর কিন্তু একটা নর্ম আছে, এই একটা স্ট্যান্ডার্ড বিহেভিয়ার ওখান থেকে। এই যারা এই যে মেয়েগুলো এসছে গ্রাম থেকে, তাদেরকে তুমি একটা এরকম অর্গানাইজড একটা কি বলবো, তাদের যে সবসময় খুব পছন্দ না, ওখানে একদম 15-16 বছরের মেয়েরাও চাকরি করছে, আবার এই বয়স্করাও চাকরি করছে। যারা 15-16 বছরের মেয়ে, তাদের হয়তো মনে করো একটু তিরিং বিরিং করে ঘুরে বেড়াতে ইচ্ছা করে, কিন্তু না, তাকে ওই ঘাড় গুঁজে মেশিনের সাথে সেলাই করে যেতে হয়। তো তার জন্য এটা তার মনে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা অর্গানাইজেশনাল বিহেভিয়ারের কাছ থেকে জানতে চাই। মানে নর্মালি অর্গানাইজেশনাল বিহেভিয়ার বিজনেস স্টাডিজে এটা বলা হয় যে ওয়েল, এটা একটা আমাদের খুব জরুরি বিষয়, হ্যাঁ ঠিক আছে, এবং এগুলো সব কিছুই খুব ইউটোপিয়ান দৃষ্টিতে দেখা হয় যে হ্যাঁ অনেক ভালো কিছু হবে, প্রোডাক্টিভিটির জন্য আমাদেরকে এই করতে হবে, সেই করতে হবে। বাট রিয়ালিটিতে চেহারাটা কি, রিয়ালিটিতে আমাদের অর্গানাইজেশনগুলো কীভাবে কাজ করছে? একটা সোসাইটি যে সামনে আগাতে পারছে না, ধরো আমাদের সোসাইটির কথা, কারণটা কি অর্গানাইজেশনাল বিহেভিয়ার হতে পারে? অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটা। কিন্তু তার মানে কি, যেই ধরনের অর্গানাইজেশনগুলো আমরা আমাদের সোসাইটিতে তৈরি করেছি, সেগুলো কতখানি ইফেক্টিভ হয়েছে, সেটার একটা হিসাব নেওয়াটা আমাদের খুবই দরকার। আমরা কিন্তু আসলে মূলত দেখছি ভবিষ্যতের দিকে তাকাচ্ছি। মজার একটা কথা বলি, যখন পলক আইসিটি মিনিস্টার ছিল, তখন আমি আমার একটা পেপার লিখছিলাম, ইন্ডাস্ট্রিয়াল 4.0, এই যে মানে কী বলে এটাকে, যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমি জানি এই কথাটা কি তোমরা শুনেছ? 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি কেউ জানো? বলো, মানে যা কিছু মানে মনে আসে বা কিছু। 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে কানেকশন থ্রু দি কম্পিউটিং ডিভাইসেস। ইন্টারনেট অফ থিংসের নাম তো আমরা জানি। ইন্টারনেট অফ থিংস কী করবে আসলে? সে করবে কি, বিভিন্ন জায়গায় যে স্থাপনাগুলো আছে সেগুলোকে সে কানেক্ট করবে, এবং এই কানেকশনের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিগুলো একটা সেন্ট্রালাইজড জায়গায় এসে পৌঁছাবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বসতে হবে, ঠিক আছে? তাহলে ইন্টারনেট অফ থিংসের মাধ্যমে আরেকটা যেটা ব্যাপার ঘটতে পারে, সেটা আমরা অবশ্য এটার শেষের দিকে এটা নিয়ে কথা বলবো যদি সময় থাকে, মানে এই সেমিস্টারের শেষের দিকে। 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চায় বা ওই স্বপ্নটা দেখায় তোমাকে যে সমস্ত কিছু কানেক্টেড হবে এবং অটোমেটিক্যালি, নট বাই দি হিউম্যান ইন্টারভেনশন। এআই এগুলোকে কানেক্ট করবে। মনে করো বড় বড় ইন্ডাস্ট্রি চলছে, ইন্ডাস্ট্রির কাঁচামালের শেষ হয়ে গেছে, ইনভেন্টরি বুঝি তো আমরা না, যে কোনো কিছু আমার যেগুলো প্রোডাকশনের জন্য দরকার সেগুলো এক জায়গায় রাখা আছে, ওখান থেকে নিয়ে আমি আমার প্রোডাক্ট তৈরি করছি, কিন্তু ওই র ম্যাটেরিয়াল শেষ হয়ে যাচ্ছে, সেটার জন্য একজন হিউম্যান সুপারভাইজার দরকার, এবং আছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে।
যারা গিয়ে বলে যে যখনই ইনভেন্টরিটা কমে যাচ্ছে তখনই তারা রিপোর্ট করে, তখন বাইরের ভেন্ডরদেরকে বলা হয়, ভেন্ডররা আবার র ম্যাটেরিয়াল সাপ্লাই করে। এই যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এগুলো আমরা শুনি যে এইভাবে ব্যাপারটা কাজ করে। কিন্তু ইন্টারনেট অফ থিংস যখন আসবে, এটা বলা হয় যে তখন এই আমার কম্পিউটিং সিস্টেম অটোমেটিক্যালি এগুলো ট্র্যাক করবে, এবং অটোমেটিক্যালি ট্র্যাক করে সে মানুষের ইন্টারভেনশনের জন্য অপেক্ষা করবে না, সে ভেন্ডরের কাছে একটা পাঠিয়ে দিবে, একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিবে যে আমার এই জিনিস দরকার। আবার ভেন্ডরের ওখানেও কোনো মানুষ ওটা দেখবে না, ওখানেও একটা মনে করো যে কোনো অটোমেটেড সিস্টেম, সে করবে কি ওইটা দেখে, সে করবে কি তার ওয়্যার হাউসে দেখবে কত মাল আছে, সেটা দেখে সে ওইটাকে পাঠিয়ে দিবে। ট্রান্সপোর্টের কনটেক্সটে হয়তো ট্রান্সপোর্টটা মানুষরাই করবে, কিন্তু এখন যে ইলন মাস্ক বলছে যে অটোমেটেড ট্রান্সপোর্ট তৈরি হবে, তাহলে হয়তো ওইটাও চলে যেতে পারে। এগুলো হচ্ছে বিশাল সব স্বপ্ন, এগুলোর ম্যাটেরিয়ালাইজ করা বা বাস্তবায়িত হওয়ার মতো অবস্থা কি আমাদের আছে? ফার্স্ট ওয়ার্ল্ডে হয়তো আছে, আমরা যারা একটু পিছনের দিকে সারা পৃথিবীর কনটেক্সটে আমাদের কি অবস্থা, আমরা কেমনে এগুলোকে হ্যান্ডেল করব? আমি করলাম কি, এই মনে করো গত বছর না 22 শেষের দিকে আমার একটা পেপার বের হলো, তখন ওই বাংলাদেশ গভর্নমেন্টের ওয়েবসাইটে গেলাম যে তারা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে কী বলছে। সমস্ত কিছুই হচ্ছে ফিউচার টেন্সে লেখা, এই হবে, সেই হবে, এরকম হবে, সেরকম হবে, এরকম খুব গাল ভরা ভরা কথা। আসল ব্যাপার কিছু বলা নাই যে আমরা কতখানি রেডি, আমাদের কি, আমাদের ইন্ডাস্ট্রিগুলো কি আসলে ইন্টারঅ্যাক্ট করার মতো, বা আমাদের কমিউনিকেশন যে নেটওয়ার্ক সেগুলো কীভাবে কাজ করছে, কিচ্ছু বলা নেই, কারণ দে রিয়েলি ডু নট হ্যাভ এনি আইডিয়া। ঠিক আছে? তো তাহলে কি মানে যখন তুমি বড় বড় স্বপ্ন দেখো, ইউ হ্যাভ টু অলসো নো ইয়োর কেপেবিলিটি, তুমি কি আসলে, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার আর কি। যে সেই কারণে আমি বলছি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন প্রথমটা নিয়ে আমরা এখানে কথা বলবো, সেকেন্ড এবং থার্ডটা হচ্ছে, প্রথমটা ছিল হলো যখন অটোমেটেড জিনিসপত্র চলে আসলো, হ্যাঁ, স্টিম ইঞ্জিন, হাইড্রো পাওয়ার লুম, তাঁতকে অটোমেট করে বড় বিশাল টেক্সটাইল মিল তৈরি হলো। এগুলো হচ্ছিল ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সেকেন্ডটা হলো যখন ইলেকট্রিসিটি আসলো, ইলেকট্রিসিটির মাধ্যমে বিভিন্ন জায়গায় পাওয়ার আপ করে বিশাল সব মেশিনারিকে এক জায়গায় নিয়ে আসলো। থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে ইউজ অফ কম্পিউটার। মনে করো এটাকে টাইম লাইনটা বলতে পারো তুমি 60s থেকে 70s। আর 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলা হচ্ছে এই যে ইন্টারনেট অফ থিংস। ঠিক আছে, মোটামুটি আমরা টাইম লাইনটা বুঝতে পারলাম। আচ্ছা, এখন এই যে এই প্রত্যেকটা ফেজ একটা থেকে আরেকটাতে আমরা লাফিয়ে যাচ্ছি, মানে আমরা বলতে আমি বোঝাচ্ছি আমাদের হিউম্যান সিভিলাইজেশন। তো সেখানে এটার কোয়ালিটেটিভ চেঞ্জটা কী হচ্ছে? চেঞ্জ দুই ধরনের হতে পারে, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। আমরা বুঝি তো না, কোয়ালিটেটিভ মানে হচ্ছে কোনো একটা কিছু একেবারে গুণগত পরিবর্তন, একেবারে ক্যারেক্টার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাওয়া। আর কোয়ান্টিটেটিভ হচ্ছে বেশি জিনিস আসা, বেশি। এখন যখনই কোনো এই ধরনের শিফট ঘটে, ট্রানজিশন ঘটে, তখনই এই শিফটগুলোর দিকে আমরা তাকাই যে আসলে কোয়ান্টিটেটিভ হচ্ছে নাকি কোয়ালিটেটিভ হচ্ছে। এখন যদি আমরা তাকাই, কোয়ান্টিটেটিভ বেশি হয়েছে, কোয়ালিটেটিভ ওই অর্থে পরোক্ষভাবে হচ্ছে। যেমন মনে করো আমাদের সবার কাছে এখন মোবাইল ফোন আছে, হ্যাঁ, এটা আমরা ইভেন 80s-এ এটা কল্পনাই করা যেত না। সবার বাসার ল্যান্ড ফোনের জন্য, মনে করো কারো আত্মীয় স্বজন বিদেশে চাকরি করছে, ল্যান্ড ফোনের একটা নির্দিষ্ট সময়ে কল আসবে, ওটার জন্য সবাই গিয়ে ওখানে গোল হয়ে বসে থাকা, এই কালচার ছিল। তো সেই জিনিসগুলো এখন কতখানি চেঞ্জ হয়ে গেছে। মানে তুমি রিয়েল টাইমে কেউ একজন হয়তো ওখানে মনে করো ডিফারেন্ট টাইম জোনে আছে, আমেরিকাতে এখন রাত, ওইখানে তোমার আত্মীয় বন্ধু বান্ধব সবার সাথে তুমি কথা বলতে পারছো, তুমি রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলতে পারছো, হুইচ ওয়াজ আনথিঙ্কেবল। তাহলে এইটা আমাদের লাইফস্টাইলকে ডেফিনেটলি প্রভাবিত করেছে। আমরা কি ধরনের, তোমরা মনে করো জেনজি কীভাবে চিন্তা করো, আর তার আগের যারা জেনারেশন এক্স, জেনারেশন ওয়াই, তারপর তার আগে আমি পড়ি জেনারেশন এক্সে, আর তার আগে হলো বেবি বুমার্স 1960s 50s এরকম, তারা কীভাবে চিন্তা করে, এই পুরো জিনিসগুলোর দিকে আমরা যদি তাকাই,
তাহলে কিন্তু দেখা যাবে যে এই জেনারেশনাল শিফটগুলো। এবং যখনই অর্গানাইজেশন নিয়ে আমরা কথা বলছি, তার মানে কি একটা কালেকশন অফ হিউম্যান বিইংস এক জায়গায় হচ্ছে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, সেই ওখানে চেঞ্জগুলো কীরকম হচ্ছে ওই ব্যাপারগুলো, মানে যত প্রোডাকশন রিলেটেড জিনিসগুলোকে আমাদের কিন্তু আরেকটা যেটা ব্যাপার ঘটেছে, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাকশন আমরা বলি। আমরা কি প্রোডাকশন চোখে দেখতে পাই আমাদের সোসাইটির? এই যে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বলো, পোশাক বলো, এগুলো সবই আমাদের চোখের আড়ালে ঘটে। এটাও কিন্তু একটা কোয়ালিটেটিভ চেঞ্জ। মেডিভেল সময়ে তোমার চোখের সামনে ঘটছে। মেডিভেল সময় বলতে আমি বুঝাচ্ছি এই যে যখন এগ্রিকালচারাল রেভলিউশন হয়েছে, সব ছোট ছোট গ্রাম ছিল, শহর তেমন একটা ছিল না, এইসব জায়গায় চোখের সামনে প্রোডাকশনটা হচ্ছে। যারা ওইখানকার অধিবাসী তারা জানছে কোথায় কোন জিনিসটা পাওয়া যায়, কোন প্রডিউসার কী তৈরি করছে, একজন তাঁতি কী তৈরি করছে, একজন কামার কুমোর কী তৈরি করছে, এই ব্যাপারগুলো জানা যায়। যখনই এটা আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে চলে আসলো, তখনই এটা চোখের আড়ালে আমাদের চলে গেল। যারা ওই প্রোডাকশনের সাথে জড়িত তারা ছাড়া সোসাইটির বাইরের অংশ এটা জানে না। এর ফলে যে জিনিসটা হয়েছে যে ওইখানে যে জীবন যেভাবে চলছে সেটা কীরকম সেটা আমাদের চোখের বাইরে। এখনকার সময় যদি এটা আমি উদাহরণ দেই, এই যে গার্মেন্টস শ্রমিকরা যে বিক্ষোভ করছে আশুলিয়া ওই সাইডটাতে, এটা আমাদের চোখে আসতো না যদি ওরা কেন রাস্তায় নেমে আসছে, রাস্তা কেন আটকে দিচ্ছে। কারণটাই হচ্ছে যে আমাদের চোখের আড়ালে ওরা, আমাদের ডিসরাপশন না হলে আমাদের চোখটা খুলবে না যে ও আচ্ছা ওরা তো এর মধ্যে দিয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে এই যে শিফটগুলো, এই চেঞ্জগুলো যতই সোসাইটির সামনের দিকে যাচ্ছে ততই এগুলো ঘটছে। কিন্তু একজন সচেতন নাগরিকের উচিত এগুলোর সম্বন্ধে সচেতন থাকা। কিন্তু সোসাইটি তার নিজের কারণে এগুলোকে ওইভাবে সাজাচ্ছে যাতে করে বেশি লোকজন অ্যাওয়্যার হয় না যে হোয়াটস গোয়িং অন। ঠিক আছে? আচ্ছা, এবার আসো মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কীভাবে শুরু হলো। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মোটামুটিভাবে তোমার 1800s শুরু হয়েছিল অনেক আগে, 1700s দিক থেকে। এটা যে যা হয় বিভিন্ন স্টিম ইঞ্জিন এগুলো মেশিনারি সব অটোমেট হওয়া শুরু হলো, এবং একই সাথে এই কলকারখানার চাহিদা হিসাবে র ম্যাটেরিয়ালের সংকট দেখা দিল। এবং ওই র ম্যাটেরিয়ালগুলো উৎপাদন, বিশেষ করে কটন, ইংল্যান্ড হচ্ছে সবার আগে এটা নিয়ে বিপদে পড়ে, কারণ তার এই টেক্সটাইল মেশিনারি যখন আসলো তার প্রচুর পরিমাণে কাপড় উৎপন্ন হওয়া শুরু হলো, এবং এটার ফলে যেটা হলো র ম্যাটেরিয়ালেরও চাহিদা বেড়ে গেল। ওই সময়টায় যারা রাজরা ছিল, বিভিন্ন ছোটোখাটো সামন্ত রাজা, এরা দেখলো যে এই কটন যেহেতু প্রচুর দাম পাওয়া যাচ্ছে, এটার চাহিদা বেড়ে গেছে, তাহলে আমাদের উচিত এগুলো এই যেই জমিগুলোতে এগুলো হচ্ছে সেগুলোকে দখল করে ফেলা। একটা ল্যান্ড এনক্লোজার মানে হচ্ছে দখল করে ফেলা। এটা শুরু হলো। এইটাতে যেটা হলো, যারা ওই ছোটোখাটো চাষি করে গেল, তারা তখন বাধ্য হয়ে ওদের ওই ইসের মাধ্যমে বিভিন্ন কোঅর্শন বলতে বোঝা হচ্ছে জোর জবরদস্তি। আমাদের ভূমিদস্যুরা এখন যেটা করে, তোমার গ্রামের এই বিভিন্ন চারপাশে কিনে ফেললো, তুমি মাঝখানে এখন বিক্রি না করে যাবা কোথায়। এইরকম কোঅর্শনের মাধ্যমে তারা বিশাল ল্যান্ড করে নিয়েছে, এবং ফলে কি হলো, ওই যে মানে যারা পপুলেশন তারা এখন কোথায় যাবে, তাদের কাছে এখন নতুন খবর আসলো যে শহরে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, ওখানে চাকরি টাকরি পাওয়া যাবে। এইটা হলো একটা ম্যাস মাইগ্রেশন। হ্যাঁ, মাইগ্রেশন বুঝি তো না আমরা, যে স্থানান্তর, পপুলেশন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। তো এইটা আসার ফলে যেটা হলো, শহরগুলোর উপরে চাপ বেড়ে গেল, ওই জায়গায় স্লাম তৈরি হলো। স্লাম বুঝি আমরা বস্তি। যদি ইংল্যান্ডের দিকে তাকাও, আমাদের কাছে দুইটা ভিডিও আছে, আমি এইটা জাস্ট একটু ব্যাখ্যা করে এইটা দেখাবো তোমাদেরকে, যে ওই স্লাম তৈরি হয়ে গেল। ওখানে অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে লোকজন থাকে, বিভিন্ন ধরনের, এবং এই যে রুলস অফ ওয়ার্ক আমরা যেটা এখন দেখি যে 8 আওয়ার্স শিফট, তাই না? 8 ঘন্টার বেশি তুমি খাটালে তোমাকে ওভারটাইম দিতে হবে, এই সব তখন ছিল না। তখন 15, 16, 17 ঘন্টা কাজ করতে হতো। তারপরে শিশু শ্রম একটা অত্যন্ত পরিচিত ব্যাপার ছিল। শিশুদেরকে কী কাজে ব্যবহার করা যায়,
যে বিভিন্ন মেশিনারির ভেতর দিয়ে ফাঁক ফোকর দিয়ে কিছু নিয়ে আসতে পারে, এই করতে পারে। তারপর তাদেরকে সমান পয়সা দিতে হয় না, জোর জবরদস্তি করে অনেক খাটিয়ে নেওয়া যায়। এই শিশু শ্রমের উপরে মানে একটা বিশাল র্যাম্পেন্ট একটা কালচার তৈরি হয়ে গিয়েছিল। এবং ওইটার সুবিধাটা কি? আমাদের জন্য সুবিধা না, মানে গ্রাহকদের জন্য। এটা হচ্ছে যে মিল মালিক তার জন্য সুবিধা। তো ওই জায়গায় যে এই যে কালচার, এটাও কিন্তু একটা অর্গানাইজেশনাল কালচার। আমরা লাইক করছি না, আমরা জানি দিস ইজ নট ফেয়ার, বাট সেটাও কিন্তু একটা অর্গানাইজেশনাল কালচার। আচ্ছা, এটাকে এখন কম্পেয়ার করো আমাদের গার্মেন্টস কালচারের সাথে। কিছুদিন আগ পর্যন্ত মানে যখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো যারা এই গার্মেন্টস নেয়, তাদের দেশে যখন আন্দোলন শুরু হলো, আন্দোলনটা কীরকম যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে কম পয়সায় আমরা কাপড় নিয়ে আসছি, কাপড় পাচ্ছি, বাট সেখানে ওয়ার্কারদের লাইফ খুব মিজারেবল। মানে যারা সচেতন গ্রাহক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, এরা এই ধরনের প্রেশার ক্রিয়েট করলো সব কর্পোরেশনগুলোর উপরে, বড় বড় কর্পোরেশনগুলোর। তখন এই কর্পোরেশনগুলো মিলে একটা অ্যালায়েন্স, অ্যাকর্ড নামে একটা অ্যালায়েন্স তৈরি করে, যারা বাংলাদেশে এসে দেখলো যে শিফট ঠিকমতো, আগে এরকমও দেখা গেছে আমার মনে হয় তোমরাও দেখেছো হয়তো, যে ঈদের আগের দিন মানে ঈদের 2-3 দিন আগে ধরে একেবারে রাত 12টা-1টা পর্যন্ত মেয়েদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে। কারণ হয়তো একটা ডেডলাইন এসছে, তোমার কাপড় সাপ্লাই দিতে হবে বা শিপমেন্টের ডেডলাইন মিট করতে হবে, ইচ্ছে মতো খাটিয়ে নিচ্ছে, কিন্তু পয়সা দিচ্ছে না, শুধু খাবার দিচ্ছে। এরকম এই জিনিসগুলো অল্প অল্প করে বন্ধ হয়ে গেল এই ওখান থেকে প্রেশার আসার ফলে, যে আমি তোমার কারখানার কাপড় কিনবো না যদি তুমি স্ট্যান্ডার্ড লেবার প্র্যাকটিস যা আছে সেটা না করো। স্ট্যান্ডার্ড লেবার প্র্যাকটিস কি? 8 ঘন্টা বেশি কাজ করতে পারবে না, তাকে খাবারের ব্রেক দিতে হবে, তারপরে তাকে সপ্তাহে 1 দিন অ্যাটলিস্ট ছুটি দিতে হবে, এই জিনিসগুলো। তারপরে ডে কেয়ারের ব্যবস্থা করতে হবে যাদের বাচ্চা আছে, যে এই সব মেয়েদের। এই জিনিসগুলো এখন বড় বড় ফ্যাক্টরিগুলোতে এসছে। ছোট ছোট ফ্যাক্টরি যেগুলো এগুলো মেনটেন করতে পারে না, তারা হয়তো বন্ধ করে দিয়েছে বা বিক্রি করে দিয়ে চলে গেছে। তো এই যে এই স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা আসলো, তারপরে যথেষ্ট পরিমাণ রয়ে গেছে অনিয়ম। সেগুলো কি? এই মাসের বেতন আমি 2 মাস পরে দিই, এরকম। এই যে ওরা পথে নামছে এমনি এমনি না, কিন্তু এইটার কারণে। তো তাহলে আমরা দেখলাম যে এই কালচার কেন পারসিস্ট করছে। এটাও তো একটা অর্গানাইজেশনাল কালচার, এটা কেন পারসিস্ট করছে, কেন চলে যাচ্ছে না? কারণটাই হচ্ছে যে বাইরে থেকে সে প্রচুরই পাচ্ছে, মানে অর্ডার পাচ্ছে। সেই অর্ডারগুলো কেন আসছে? এখানে শ্রমশক্তি সস্তা, ঠিক আছে? তো এই যে একটা ডিসক্রিপেন্সি, একটা বৈষম্য, এই ব্যাপারটা কিন্তু আধুনিক যেই বাজার অর্থনীতির সিস্টেমে এখন পর্যন্ত আছে। এবং এই অর্গানাইজেশনাল কালচারগুলো ওদের দেশে ওরা ওইরকম স্ট্যান্ডার্ড ওয়েতে তাদেরকে মেনে চলতে হয় দেখেই তারা এগুলোকে থার্ড ওয়ার্ল্ডে এই কন্ট্রাক্টগুলো দিয়ে দিয়েছে। নিউ ইয়র্ক সিটিতে আমি তো প্রায় 16 বছর ছিলাম। নিউ ইয়র্ক সিটিতে একজন গার্মেন্টস শ্রমিককে $12 কম তুমি পার আওয়ার বেতন দিতে পারবা না। বাংলাদেশে এটা পরে হচ্ছে 53 থেকে 60 সেন্ট, মানে $1 মানে 60 সেন্টস বলতে পারো, মানে 60 পয়সা এরকম। তো ইটস নো ওয়ান্ডার যে এগুলো এখানে আসছে। আচ্ছা, তারপরে 1995-এ আমি এই যে প্রেশারের ব্যাপারটা, এটা একটা পার্সোনাল স্টোরি বলি। ম্যানহাটন যেটা আমরা ছবিতে দেখি, সব বিশাল সব বিল্ডিং, ঝকমকে শহর, সেখানে 5th অ্যাভিনিউ হচ্ছে সব নামকরা বিভিন্ন ব্র্যান্ড নেম শপগুলো, দোকানগুলো, সেখানে গুচি টুচি থেকে শুরু করে সব যত ব্র্যান্ড আছে। ওইখানে নাইকির একটা 5 তলা একটা বিল্ডিং আছে 57 স্ট্রিট আর 5th অ্যাভিনিউর কর্নারে। ওইটার নাম হচ্ছে নাইকি টাউন। ওইটার ওই যে ঘেরাও হয়েছিল যেটা বলতে, হ্যাঁ। তো তার মানে কি, ওই যে ইন্দোনেশিয়ার মেয়েদেরকে তারা করতো, কি বলে, এক্সপ্লয়েট করতো, ওইটাকে প্রেশার দিয়ে বন্ধ করা হয়েছে। এরকমভাবে সারা এক ভদ্রলোক আছে, ন্যাশনাল লেবার ক্যাম্পেইনে, ওর ভদ্রলোকের নামটা ভুলে গেলাম। তারা কিন্তু বাংলাদেশের গার্মেন্টস নিয়ে কাজ করছে, যে এখানে যে শ্রমিককে ঠকিয়ে নিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে, বা এই যে বিভিন্ন ঘটে, তোমার এই যে রানা প্লাজা, তারও আগে হয়েছে স্পেকট্রাম নামে, মহাখালী বাস টার্মিনালের পাশ দিয়ে কেউ যাও, দেখবা যে ডান সাইডে একটা
এরকম বড় দেয়াল ঘেরা জায়গা আছে, কিচ্ছু হচ্ছে না, একদম খালি পড়ে আছে। ওইখানে একটা ছিল, গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, যেটা 5 তালা করার অনুমতি ছিল, ওরা এটাকে 9 তালা বানিয়ে ফেলেছিল এবং 9 তালায় এরকম ভারী যন্ত্রপাতি ছিল, ওইটা এরকম কোলাপস করে। কতজন, বেশ কিছু শ্রমিক মারা গিয়েছিল, আমার এক্স্যাক্ট নাম্বারটা খেয়াল নেই। এরপর থেকে ওই লোক পলাতক, তাকে মানে এখানে আবার আরও ব্যাপার আছে তো, যে কোন দলের তুমি সাপোর্ট করো। ওই সময় বোধহয় সে আওয়ামী লীগ করতো বা এরকম একটা কিছু, বিএনপির তখন গভর্নমেন্ট ক্ষমতায়, সে পালিয়ে গেল। এরপর থেকে আর ওখানে আর কিছু হয়নি, ওটা পড়েই আছে ওইভাবে। তো এই যে এই প্র্যাকটিসগুলো যে আমাদের লাইফকে মানে সরাসরি আমাদের মধ্যবিত্তের লাইফকে টাচ করছে না, কিন্তু এই যে অর্গানাইজেশনাল কালচারগুলো, সেগুলোর রেজিডিউ, সেগুলোর ভগ্নাংশ বিভিন্নভাবে চলে আসছে আমাদের। মানে একটা সোসাইটিতে যখন কালচারটা এরকম হয় যে তুমি কম পয়সায় লোকজনকে খাটিয়ে নিতে চাও, এরকম যখন কালচারটা হয় এবং সেটার জন্য বিভিন্ন সোশ্যাল ইনস্টিটিউশনগুলো ভেতরেই এটা পারসিস্ট করে, তখন ওইটার শিকার কিন্তু সবাই হয়। যেমন তোমাদের ক্ষেত্রে, তোমরা যদি মনে করো ডেভেলপার হিসাবে জয়েন করো, যদি তোমার খালা, মামা, চাচা এইসব কিছু না থাকে, যে কোনো কর্পোরেশনে মোটামুটি একটা কম পয়সায় তোমাকে, এবং দেখবে যে তারপরেও লাইন ধরে অনেকে দাঁড়িয়ে আছে ওখানে ঢোকার জন্য। তো তাহলে কি হয়, যে তোমাকে এমপ্লয়ার, সে তোমাকে ওইভাবে এক্সপ্লয়েট করার সুযোগ পেয়ে যায়। তো এই অর্গানাইজেশনাল কালচারগুলোর বাংলাদেশে কি অবস্থা, সেগুলো একটু তোমাদেরকে করতে হবে। ওগুলো নিয়ে আমরা পরে এই কথা বলবো। আচ্ছা, এখন আমরা একটু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ভিডিওটা দেখি। হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, প্রথমে আমরা যে কটেজ ইন্ডাস্ট্রি এবং এখান থেকে, আচ্ছা এইটা আপাতত একটু পজ দিয়ে দাও তো, কারণ আমরা এটা ভিডিওটা দেখি।